সবাইকে ২৭তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা একটি নতুন প্রপার্টি দেখব, সেটি হচ্ছে CSS এর ব্যাকগ্রাউন্ড। তো CSS এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের যে HTML এর এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড ইফেক্টগুলো দেওয়া হয় সেটি হচ্ছে CSS এর ব্যাকগ্রাউন্ড প্রপার্টি। তো গত ক্লাসে আমরা দেখছিলাম CSS এর একটি প্রপার্টি, সেটি হচ্ছে কালার। সেখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার নিয়েও একটু দেখাইছিলাম। তবে আজকেও আমি ব্যাকগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে দেখাবো যে কিভাবে এই প্রপার্টিটি ইউজ করতে হয়। তো প্রথমে যদি একটি ব্যাকগ্রাউন্ড কালার আমরা CSS করি, তো মনে করি এখানে আমি একটি ডিপ ক্লাস নিই, যেটির নাম দিচ্ছি ব্যাক কালার নামে। তো এর মধ্যে আমি একটি H2 নিলাম, H2তে লিখে রাখলাম এসো কাজ শিখি, এবং পিটেকের মধ্যে আমি এখানে লিখছি কিছু কন্টেন্ট, যেমন লার্ন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এটি যদি আমরা লিখি তাহলে এখানে দেখা যাচ্ছে যে HTML লেখার ফলে এখানে সুন্দরভাবে HTML শো করতেছে। তো আমরা এখন এটার CSS করব, যেটির ব্যাকগ্রাউন্ডে আমরা কালার দেব। তো এটি করতে গেলে আমাদের যে এখানে এই যে ক্লাসের নামটি রয়েছে, এই ক্লাসের নামটা আমরা কপি করে এখানে স্টাইলের মধ্যে, তো ক্লাস লেখার ক্ষেত্রে অবশ্যই আমাদের CSS এ একটি ডট দিয়ে ক্লাসের নামটা লিখতে হবে। তো আমরা এই পুরো ডিপটাকে, মানে এই পুরো এরিয়াটাকেই আমরা একটি ব্যাকগ্রাউন্ড দেব। সেজন্য আমরা শুধু ব্যাক কালার যে ক্লাসের নামটি রয়েছে এটির মধ্যেই CSS করব। তো এটির মধ্যে যদি আমরা CSS করি, এখানে লিখতে পারি ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার লেখার পরে আমি এখানে একটি যদি কালার দিই রেড, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে HTML যে কন্টেন্টটুকু রয়েছে এই ব্যাক কালারের ভিতরে, এটির পিছনে পুরোটাই একটি ব্যাকগ্রাউন্ড কালার রেড হিসেবে চলে আসছে। তো একইভাবে এখন আমরা দেখব যে কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হয়। তো সেই জন্য আমরা যদি আরও একটি এখানে ডিপ নিই, সেই ডিপটির নাম দিচ্ছি আমি ব্যাক ইমেজ নামে, ব্যাক ইমেজ, এবং এর ভিতরে একটি H2-র মধ্যে আমি লিখতেছি এসো কাজ শিখি, এবং এখানে পির মধ্যে কিছু কন্টেন্ট নিব আমরা। তো পির মধ্যে যদি আমরা কিছু কন্টেন্ট নিই, তো বেশি করে কন্টেন্ট নিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে সুবিধা হবে। সেজন্য আমি এই পি কন্টেন্টটাকে আমরা আরও বাড়াই দিচ্ছি, বেশ কয়েকটি পি কন্টেন্ট নিলাম। তো অনেকগুলো পি কন্টেন্ট, মানে অনেকগুলো প্যারাগ্রাফ এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখন যদি এই যে ব্যাক ইমেজ যে ক্লাসটা নিছি, এই ক্লাসের নামেই আমরা একটি ইমেজ এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ করব। তো সেটি করতে গেলে আমাদের অবশ্যই একটি ডট নিয়ে আমাদের ক্লাসের নামটি দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের CSSটি লিখতে হবে। তো আমরা এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখব, সেই ক্ষেত্রে আমাদের প্রপার্টিটি হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটি লেখার ক্ষেত্রে অবশ্যই এখানে আমরা যেহেতু একটি ইমেজ নিয়ে আসব, সেই জন্য আমাদেরকে URL নিতে হবে, এবং এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের যে ডিরেক্টরিটা আছে, যে আমরা যেখান থেকে ইমেজটা নিয়ে আসবো, যে ইমেজটাকে কল করব, ওই ইমেজটাই কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে শো করবে। তো সেজন্য আমরা কল করি আমাদের ইমেজ নামের ফোল্ডারের মধ্যে রোজ নামে একটি ইমেজ আছে, আমরা এই ইমেজটি নিচ্ছি। তো এই ইমেজটি যদি আমরা নিই তাহলে আমরা দেখা যাচ্ছে এখানে কিন্তু ইমেজটি আসছে। তো জুম করা আছে, আমরা যদি একটু জুম আউট করি তাহলে দেখা যাচ্ছে রোজ কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, কিন্তু এখানে দুইটা রোজ আসতেছে, কারণ এখানে আমাদের যে রোজ ইমেজটা রয়েছে এই ইমেজটার সাইজ কিন্তু এই যে আমরা এখানে স্ক্রিনটা দেখতেছি, এই স্ক্রিনের সাইজ তুলনায় রোজ ইমেজটা ছোট, যার কারণে এরকম আসতেছে। তো এই ইমেজটাকেই আমরা কিন্তু, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকেই আমরা কিন্তু এই CSS এর মাধ্যমে মডিফাই করতে পারবো। যেমন এখানে আমাদের দুইটি গোলাপ ফুলের ছবি আসতেছে, কিন্তু আমরা চাচ্ছি না, আমরা দুইটি চাচ্ছি না, আমাদের একটি থাকবে। সেই ক্ষেত্রে মানে ডিফল্টভাবেই এই ইমেজটি রিপিট হয়ে থাকে। তো আমরা এটিকে রিপিট যেন না হয়, সেই ক্ষেত্রে আমরা একটি প্রপার্টি ইউজ করব, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। তো ব্যাকগ্রাউন্ড রিপিটের এখানে আমরা বলে দিব নো রিপিট। তো ব্যাকগ্রাউন্ড নো রিপিট যদি লিখে দেই তাহলে এখানে দেখা যাচ্ছে যে রিপিট আর হচ্ছে না, তো এটি একটি দেখা যাচ্ছে। একইভাবে আমাদের এই ছবিটি কিন্তু বাম পাশে রয়েছে, আমরা যদি চাই এই ছবিটিকে আমরা মাঝখানে রাখবো, সেই ক্ষেত্রে আমাদের এখানে বলে দিতে হবে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দিলে দেখা যাচ্ছে আমাদের এই ছবিটি মাঝখানে চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকগুলো এরকম
প্রপার্টিস রয়েছে, যে প্রপার্টিসগুলো আমরা যখন যেইভাবে আমাদের প্রয়োজন হবে তখন সেইভাবে আমরা ইউজ করতে পারবো। একইভাবে আমাদের আরও একটি প্রপার্টিস যদি আমরা দেখি, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। তো এই ব্যাকগ্রাউন্ড সাইজটি আমাদের যখন কোনো একটি সেকশনে বা কোনো একটি এরিয়ার মধ্যে আমাদের যখন ব্যাকগ্রাউন্ড ইউজ করব, এই ব্যাকগ্রাউন্ডটি যদি দেখা যাচ্ছে ইমেজটা অনেক বড় কিন্তু ব্যাকগ্রাউন্ড এরিয়াটা ছোট, সেই ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে বলে দিব যে এই এরিয়াটা ততটুকুই যেন আমাদের ছবিটা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজের বেশ কয়েকটি ভ্যালু রয়েছে। তো এই ভ্যালুগুলো যদি আমরা ইউজ করি, যেমন আমরা এখানে ইউজ করতে পারি কভার নামের। তো এটি যদি আমরা ইউজ করি, দেখা যাচ্ছে আমাদের ছবিটা কিন্তু কিছুক্ষণ আগে ছোট ছিল, তো আমাদের এরিয়াটা যতটুকু আমাদের ছবিটাও কিন্তু ততটুকুই এখানে ঘেরাও করে নিয়েছে, মানে ফুললি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছে এখানে। তো এই ব্যাকগ্রাউন্ড সাইজ কভারের মাধ্যমে কিন্তু এটিকে কভার করে নিচ্ছে, মানে ফুল এরিয়াটাকেই আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে কভার করে নিচ্ছে। তো সেমভাবে যদি আমরা এখানে আরও একটি ভ্যালু দেখি, সেটি হচ্ছে কন্টেইন। তো এই কন্টেইনের মাধ্যমে হয় কি, যদি এই ছবিটা এখানে বড় হইতো তাহলে দেখা যাচ্ছে যে এই এরিয়াটা যতটুকু, এই এরিয়ার ভিতরেই ফুল ছবিটাকে এখানে দেখাইতো। তো এখানে আমাদের ছবিটা ছোট, যার কারণে আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। কিন্তু যখন আমরা দেখব যে আমাদের এরিয়ার থেকে আমাদের ছবিটি অনেক বড়, সেই ক্ষেত্রে আমাদের ছবিটিকে ছোট করে দিবে। তো আমরা যদি এখানে অন্য একটি ছবি দিয়ে দেখি তাহলে জিনিসটা বুঝতে পারবো। যেমন এখানে যদি আমরা এখানে এই যে লোগোটি ইউজ করি এবং কন্টেইনটা যদি উঠাই দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফুল ছবিটা নিয়ে নিয়েছে। তো এটিকে যদি আমরা কন্টেইন দেই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এর যে ছবিটা বড়, তো আমাদের এরিয়া হিসেবে এই ছবিটি নিয়ে নিচ্ছে, ফুল ছবিটি নিচ্ছে কিন্তু এরিয়ার ভিতরেই নিচ্ছে। তো এরপর আরও একটি প্রপার্টি যদি আমরা দেখি, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। তো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে এখানে যদি আমরা ফিক্সড ইউজ করি তাহলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের যে ছবিটি রয়েছে, এই ছবিটি কিন্তু এখানে ফিক্সড হয়ে রয়েছে। আমরা যখন কোনো প্রয়োজনে আমরা স্ক্রল করব, এই ব্যাকগ্রাউন্ড ছবিটি কিন্তু থেকে যাবে। তো আমরা এখানে স্ক্রল করতেছি, ব্যাকগ্রাউন্ড ছবিটা কিন্তু নড়তেছে না, কিন্তু আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে এই কন্টেন্টগুলো কিন্তু স্ক্রল হচ্ছে। তো সেমভাবে যদি ফিক্সডের জায়গায় আমরা স্ক্রল করে দেই, সেই ক্ষেত্রে আমাদের ছবিটিও স্ক্রল হবে, আমাদের লেখাগুলোও স্ক্রল হবে। তো এখানে আমরা যদি প্রথম থেকে আসি, যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল এর মধ্যেই আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা নিব, এই ইমেজটার আমরা লোকেশন এখানে দিয়ে দিব। এরপরে যে ব্যাকগ্রাউন্ড রিপিটের অপশনটা আসতেছে, এই রিপিটের এখানে আমরা নো রিপিট করে দিচ্ছি। যদি আমাদের রিপিটের প্রয়োজন হয়, যে দেখা যাচ্ছে আমাদের রিপিট শুধু উপর থেকে ডান দিকে প্রয়োজন বা উপর থেকে নিচের দিকে প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা এখানে রিপিটের এখানে আমরা বলে দিতে পারি রিপিট এক্স। এর মানে হচ্ছে শুধু বাম দিক থেকে ডান দিকে, মানে আমরা যদি এখানে একটা ছোট ছবি নিই তাহলে বুঝতে পারবো। তো এখানে যদি আমরা রোজটা নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাম দিক থেকে ডান দিকে এখানে ছবিটি রিপিট হচ্ছে। সেমভাবে যদি আমরা রিপিট ওয়াই নেই তাহলে আমরা দেখতে পাবো উপর থেকে নিচ পর্যন্ত এখানে রিপিট হবে। তো যেহেতু আমাদের এখানে কন্টেন্ট কম, আমরা যদি কিছু কন্টেন্ট আরও বাড়াই দিই তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারবো। যে এখানে আমি আরও কিছু কন্টেন্ট বাড়াই দিলাম। তো এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কন্টেন্ট দেওয়া আছে, যার কারণে এটি পাচ্ছে না। আমি যদি এটি রিমুভ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উপর থেকে নিচ অবধি এই যে রিপিট হয়ে আসতেছে। তো আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড পজিশন দিছি সেন্টার, তো আমরা ইচ্ছা করলে এটিকে লেফট দিতে পারি। যদি আমরা লেফট দিই তাহলে এটি বাম পাশে থাকবে, এবং যদি এটিকে আমরা রাইট দেই তাহলে এটি ডান পাশে চলে যাবে। ব্যাকগ্রাউন্ড পজিশনের মাধ্যমে আমরা বলে দিতে পারবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসলে কোনখানে থাকবে, ডানে থাকবে না বাঁয়ে থাকবে না সেন্টারে থাকবে না উপরে থাকবে না নিচে থাকবে, আমরা কিন্তু এটিও এখানে বলে দিতে পারবো। এবং যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের মাধ্যমে আমরা বলে দিতে পারবো যে এটি কোন অবস্থানে থাকবে, যে স্ক্রল হয়ে থাকবে না এটি ফিক্সড হয়ে থাকবে। ফিক্সড হয়ে যদি থাকে তাহলে আমরা দেখলাম যে আমাদের ছবিটি কিন্তু এখানে ফিক্সড হয়ে থাকতেছে, কিন্তু কন্টেন্টগুলো স্ক্রল করলে স্ক্রল হচ্ছে। এরপরে যেটি ব্যাকগ্রাউন্ড সাইজ দেখাইলাম, সেটি ব্যাকগ্রাউন্ড সাইজের মাধ্যমেও আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে বলে দিতে পারবো যে আসলে এটি ব্যাকগ্রাউন্ডটা কী সাইজের হবে, ব্যাকগ্রাউন্ডটি কী সাইজের হবে। তো এখানে যদি আমরা অটো করে দিই, ডিফল্টভাবে ব্যাকগ্রাউন্ড সাইজটি অটো হয়ে থাকে। এরপরে আমরা যদি কভার দিই তাহলে যেটি বললাম যে ফুল এরিয়ার মধ্যেই আমাদের যে ইমেজটি রয়েছে এই ইমেজটি পাবে।
তো এখানে আরও একটি ব্যাকগ্রাউন্ড সাইজ রয়েছে, সেটি হচ্ছে পার্সেন্টেজ। আমরা যদি পার্সেন্টেজ হিসেবেও এখানে ইউজ করি তাহলেও দেখতে পাবো যে এখানে 50% দিছি, তো 50% যতটুকু ততটুকুই কিন্তু এখানে পাচ্ছে। আমরা যদি 100% সাইজটা দিই তাহলে এই ইমেজটা যতটুকু অতটুকুই কিন্তু এখানে পাবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড সাইজটাকে পার্সেন্টেজ হিসেবেও কিন্তু এখানে ইউজ করতে পারবো। তো এগুলো যখন আমরা কোনো একটি টেমপ্লেট করব, কোনো একটি এরিয়া যখন করব, তখন আরও ভালোভাবে বুঝতে পারবো যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি আসলে কিভাবে কাজ করে, কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা ভালোভাবে ইউজ করতে পারবো। তো আজকে এ পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।